ওয়েলকাম টু জিপিটি একাডেমি প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর গণিতের রায়মার্টিন প্রশ্নবিচিত্রার আমি আজকের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 5 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। চলো আজকের আমি 5 নম্বর মডেল স্কুলের প্রথম প্রশ্ন দেখে নিই কী আছে। খুব দ্রুত করি। মিশ্র ভগ্নাংশে পরিণত করো 38/5। এই 38/5কে আমরা যদি মিশ্র ভগ্নাংশে পরিণত করি কী হবে? দেখো 38/5কে যদি আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করি সেক্ষেত্রে হবে আমরা 38কে আমরা 5 দিয়ে ভাগ করব। 5 5 5 7 35 3 কত পেলাম? এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা ভাগশেষ লব আর ভাজক হর। কত পাবো আমরা? 7/3/5 7/3/5 বুঝেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন বলা আছে যে দশমিক ভগ্নাংশে পরিণত করো। দশমিক ভগ্নাংশে করবো, দেখো কত বলা হচ্ছে এখানে। বলা হচ্ছে 3/1/10 ছিল। একে আমরা প্রথমে কী করব? পূর্ণ ভেঙে নেব, অপকৃত ভগ্নাংশ করবো। 10 3 30 থেকে 31 31/10। এবার 31/10 মানে কি? আমরা একের ভিতরে একটা শূন্য মানে কি? ডান দিক থেকে একটা অঙ্কের আগে দশমিক বসবো, অর্থাৎ 3.1 বুঝেছে? অথবা তোমরা ভাগ করেও করতে পারো। তারপরে দেখো গয় দেখে 0.07 এর 0.007 এর মধ্যে কোনটি ছোট কোনটি বড়? দেখো এটা কিন্তু সবথেকে ছোট হবে। দেখো সবথেকে কাছের যে সংখ্যাটা, দশমিক বিন্দুর কাছের যে সংখ্যাটা থাকে সবথেকে বড় হবে, সেই সংখ্যাটা সবথেকে বড় হবে। এটা হবে সবথেকে বড়, এটা হবে সবথেকে ছোট। তাহলে ছোট সংখ্যা কোনটা? ছোটটা হবে কোনটা করে বলো তো? তাহলে 0.007 ছোট হবে, আর বড় কোনটা হবে? বড় হবে এইটা। অর্থাৎ কত হচ্ছে? 0.07 হচ্ছে 0.07 হচ্ছে সব থেকে বড়। কেমন? বড় কি হচ্ছে 0.07, আর হচ্ছে ছোটো হচ্ছে 0.007। ঠিক আছে? আবার 75 পয়সা মানে কত টাকা? 75 পয়সা মানে কি? 0.75 টাকা। অর্থাৎ পয়সাকে টাকায় কনভার্ট করলে কি আমরা কি? তাহলে 75কে আমরা যদি 100 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে কী হবে? তাহলে হবে 0.075 হবে। ঠিক আছে? তাহলে উত্তর কত হলো? 0.075। প্রশ্ন হলো, চলো বদমাস নিয়মের ও এর অর্থ কী? বি ফর ব্র্যাকেট, ও ফর অফ বা এর, ডি ফর ডিভিশন, এম ফর মাল্টিপ্লিকেশন, এ ফর এডিশন, এস ফর সাবট্রাকশন। অর্থাৎ ব্র্যাকেট মানে বন্ধনী, ও অফ মানে এর বা গুণ, আর ডি ফর হচ্ছে ডিভিশন মানে ভাগ, এম ফর মাল্টিপ্লিকেশন গুণ, আর এ ফর এডিশন মানে কি যোগ, আর এস ফর সাবট্রাকশন অর্থাৎ বিয়োগ। তাহলে অফ মানে কি জানি? অফ মানে ও ফর অফ মানে অফ বা এর, বা এটাকে আমরা গুণ দ্বারা প্রকাশ করতে পারি। বুঝা যাচ্ছে? চল পরের প্রশ্ন দেখি। ত্রিভুজের 3টি কোণের মানের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। যে কোনো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি হয়। সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম কি হচ্ছে? অতিভুজ, যেগুলো আমরা প্র্যাকটিস করেছি। অতিভুজ আর অতিভুজ। আচ্ছা, প্রশ্ন বৃত্তের বৃহত্তম জ্যা এর নাম কি? ব্যাস। বৃত্তের বৃহত্তম ব্যাসকে বৃত্তের বৃহত্তম জ্যাকে আমরা কি বলি? ব্যাস বলি, যেটা কেন্দ্র বরাবর যায়। বৃত্তের কেন্দ্রগামী পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যে জ্যা অঙ্কন করা হয়, অর্থাৎ সেটা বৃহত্তম জ্যা, আর সেই বৃহত্তম জ্যাকে কি বলি? আমরা ব্যাস বলি। চলো পরের প্রশ্ন দেখি আমরা। জয় দাগে যে বৃত্তের ব্যাসার্ধ 2.5 সেমি, তার ব্যাস কত হবে? অর্থাৎ ব্যাস বের করার নিয়ম হচ্ছে ব্যাসার্ধকে যদি 2 দিয়ে গুণ করি, 2.5 গুণিতক 2 সমান কত হচ্ছে? ব্যাস হবে। কত হচ্ছে? 5 দুগুণে 10 0 হাতে 1, আর 25 দুগুণে 50, অর্থাৎ 5 সেমি সমান 5 সেমি হবে। 5 সেমি। ব্যাস কত হলো? ব্যাস সমান কত হবে? 5 সেমি। আর ব্যাস থেকে ব্যাসার্ধ যদি বের করতে হয়, ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে কী হবে? ব্যাসার্ধ বেরোবে। আর ব্যাসার্ধকে যদি 2 দিয়ে গুণ করি কী হবে? ব্যাস বেরোবে। ঠিক আছে? এটা সবসময় মাথায় রাখবে। বিন্যাস নিয়মের অনুযায়ী পরের দুটি সংখ্যা লেখো। দেখো বিন্যাস নিয়ম, দেখো 16 আছে, 32 আছে, 48 আছে। তাহলে কত হবে? দেখো তো 16-র সঙ্গে কত যোগ করলে বা কত, 16 দুগুণে 32 হচ্ছে, 16 তিনে 48, অর্থাৎ গুণ নামতে পারছি আমরা। কী হবে? 16 দুগুণে 32 আর 16 তিনে 48। তাহলে কত হবে? 16 4-এ 64 হবে, তারপরে 16 5-এ 80। তাহলে 64 হবে আর 80 হবে। একটা বিন্যাস নিয়ম হচ্ছে, আমরা 16-এর গুণিতক পেলাম। 16-র সঙ্গে 16 গুণ করলে 32, 32-এর সঙ্গে 16 গুণ করলে 48, 48-এর সঙ্গে 16 গুণ করলে 64, আর 64-এর সঙ্গে 16
16 যোগ করলে কত হচ্ছে 80 হচ্ছে, ঠিক আছে। পরের প্রশ্ন দেখি আমরা 2 এর দাগের চলে এলাম আমরা। 2 এর ক বলছে 12.2/3 মিটার লম্বা একটি দড়ির এত মিটার কেটে নিলে কত মিটার পড়ে থাকবে। অর্থাৎ বাদ দিয়ে দেবে, ভগ্নাংশের বিয়োগ করবে। তাহলে 12.2/3 থেকে আমরা কত 2.5/11 বাদ দেব। বাদ দিলে কত হচ্ছে, আমরা প্রথমে পূর্ণ ভেঙে নেব। 12 3 36, 37 38, 38 বাই 38 বাই কত হচ্ছে 38/3 বিয়োগ কত হচ্ছে 11 দুগুণে 22, 5 6 7 27, 27/11। এবার আমরা কী করবো, আমরা লসাগু করবো। দেখতে পাবো 11 3 33 হচ্ছে, আর এখানে 38 গুণিতক 11 বিয়োগ 27 গুণিতক 3 হয়েছে সমান। এবার আমরা কী করবো, গুণ করবো। তাহলে 38 আর 38 গুণ করবো, আর যোগ করি আবার, গুণ করে নিয়েছি। 8 × 8, 8 3 11, 1 তাহলে 1, 3 × 4, তাহলে 118 418, 418 পেলাম। বিয়োগ 7 3 21, 1 হাতে 2, 3 2 6, আর 7 8 81, 27 3 81, নিচে 33 সমান কী করবো, এবার আমরা কী করবো, এটা বাদ দেবো। 418 থেকে 81 বাদ দিই, কত হচ্ছে 7, আর 11 থেকে 3 বদলে 8 গেলে 3, আর কত হচ্ছে 3, 337। কত হলো 337, 337/33, 337 বাই কত হচ্ছে 33। আমরা এবার কী করবো, অপকৃত ভগ্নাংশ বেরোলো। তাহলে আমরা কী করবো, আমরা একে আমরা ভাগ করবো। অপকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ করতে হলে কি, আমরা লবকে হর দিয়ে ভাগ করব। 33 একে 33 নামলো, 7 নামছে। এবার আমরা কী করবো, 0 দিয়ে 33 0 0 7 নামলো, কত নামলো সমান 10.7/33। কত দিন হলো 10.7/33। চলো পরের প্রশ্ন দেখি আমরা। ক্ষয় থেকে প্রশ্ন দেখো, একটি আয়তাকার ক্ষেত্রে পরিসীমা 120 মিটার, প্রস্থ 20 মিটার হলে দৈর্ঘ্য কত হবে। তাহলে আয়তার ক্ষেত্রে পরিসীমা আপনার দেওয়া আছে। তাহলে পরিসীমা সূত্র জানি কি, আয়তাকার ক্ষেত্রে পরিসীমা সূত্র জানি কি, আমরা জানি যে পরিসীমা ইকুয়ালস টু, বা 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ ইকুয়ালস টু কত হবে 120 মিটার। বা দৈর্ঘ্য মানগুলো এবার বসে দিই। দৈর্ঘ্য মান কত ছিল, প্রস্থ আছে, দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে আমরা কী করবো, 2টা এদিকে নিয়ে আসবো। অর্থাৎ দৈর্ঘ্য যুক্ত প্রস্থ কত ছিল, 20 মিটার ছিল। 20 মিটার ইকুয়ালস টু 120/2, বা দৈর্ঘ্য প্লাস কত হচ্ছে 20 ফেলে রাখো, এখানে 6 2 6 12, 2 0 0 60, বা দৈর্ঘ্য সমান কত হবে 60 বিয়োগ 20, বা দৈর্ঘ্য সমান কত হবে 40 মিটার। দৈর্ঘ্য কত হবে 40 মিটার। অতএব আয়তাকার ক্ষেত্রের পরিসীমা দৈর্ঘ্য সমান 40 মিটার। চলো পরের প্রশ্ন দেখি আমরা। একটি বর্গক্ষেত্রাকার জমির প্রত্যেকটির বাহুর দৈর্ঘ্য বলা হচ্ছে 15 মিটার হলে জমির ক্ষেত্রফল কি। তাই বর্গাকার মাঠের কি বলা হচ্ছে, বাহুর মান দেওয়া আছে। এখানে বর্গাকার জমির প্রত্যেকটি বাহুর মান দেওয়া আছে, ক্ষেত্রফল বের করতে হবে। আমরা এটা জানি যে বর্গাকার ক্ষেত্রে বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফল কি হয় জানি আমরা, যে বাহু গুণিতক কি হয়, বাহু গুণিতক বাহু সমান কি হচ্ছে ক্ষেত্রফল হয় জানি আমি। ক্ষেত্রফল এটা শুধুমাত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রে হয়। আর বাহু মানে কি, বাহুর বর্গ সমান কি হয় ক্ষেত্রফল বেরোবে। এখানে বাহুর মান দেওয়া আছে, বাহুর মান দেওয়া আছে মানে কি, বাহু কত আছে 15 বর্গ, কত হচ্ছে ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল। তাহলে অতএব ক্ষেত্রফল সমান কত হবে, তাহলে 15 গুণিতক 15, বা বর্গ হবে দেখো, বা
ক্ষেত্রফল সমান কত হবে, 15 গুণ করে দাও তোমরা, 15 গুণ করলে 225 হবে, 225 বর্গ একক কী দেওয়া আছে এখানে, মিটার আছে, অর্থাৎ বর্গ মিটার। সবসময় মনে রাখবে যে কোনো আয়তক্ষেত্র হোক আর বর্গক্ষেত্র হোক, যখন ক্ষেত্রফলের কথা প্রসঙ্গ আসবে তখন এককের আগে কিন্তু বর্গ শব্দটা উল্লেখ করবে। ক্ষেত্রফলের প্রসঙ্গ এলে তখন এককের আগে, একক কী হয়েছিল, মিটার আছে, মিটারের আগে মিটার বা সেন্টিমিটার যা থাকুক না কেন তার আগে কিন্তু বর্গ চিহ্ন দেবে। কখন, যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হোক আর আয়তক্ষেত্রের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হোক, ক্ষেত্রফল প্রসঙ্গ এলে সবসময় বর্গ শব্দটা উল্লেখ করবে। ঠিক আছে? তাহলে অতএব কী পেলাম আমরা, অতএব জমির ক্ষেত্রফল, অতএব জমির ক্ষেত্রফল সমান কত হচ্ছে 225 বর্গ মিটার। বুঝেছে? 225 বর্গ মিটার। চলো পরের প্রশ্ন দেখি আমরা। দেখো ছোট থেকে বড় সাজাও, এটা বারবার করছি আমরা, এটা অসুবিধা হবে না করতে। সবথেকে ছোট কিন্তু এটা পাবো, কেননা দশমিকের জাস্ট পরে দেখছি শূন্য আছে, এর জাস্ট পরে শূন্য আছে, জাস্ট পরে 5 আছে, তাহলে এটা সবথেকে বড় পাচ্ছি। তাহলে দেখি দশাংশ হয়ে গেছে, শতাংশ দেখি, দশাংশ শতাংশ দেখি শূন্য আছে, 0, 5 আর নেই ফাঁকা, অর্থাৎ এটা হচ্ছে সবথেকে এর থেকে ছোট রাশি এটা, আর এর থেকে ছোট রাশি এটা। বলা আছে কি ছোট থেকে বড় সাজাও, ছোট কোনটা হবে 0.005 হবে, লেস দেন 0.05 লেস দেন আর 0.5, বুঝেছে? চলো পরের প্রশ্ন দেখি, 1 ডজন ডিমের দাম 48 টাকা আর 19টি ডিমের দাম কত হবে? বুঝেছে? 1 ডজন সমান কত হচ্ছে 12টি হয়, তাহলে 1 ডজন ডিমের দাম হচ্ছে, অর্থাৎ 12টি ডিমের দাম 48 টাকা হলে 19টি ডিমের দাম কত হবে? আমরা চলো এই গণিতটা সম্পূর্ণ সমাধান করি। অতি সহজ প্রশ্ন। আমরা জানি 1 ডজন মানে কত জানি আমরা, 1 ডজন সমান 12টি ডিমের দাম, 12টি ডিমের দাম কত হয়, 12টি ডিমের দাম কত হয় 48 টাকা। কত টাকা? 48 টাকা। তাহলে একটি ডিমের দাম কত হবে, একটা ডিমের দাম কত হবে 48/12 কম হবে, কেননা এটা বাড়লে এটাও বাড়বে, সরল সম্পর্ক, অর্থাৎ ভাগ করতে হবে। আর বলেছে 19টি ডিমের দাম কত হবে, 19টি ডিমের দাম সমান 48/12 গুণিতক 19, 12 4 48, 4 গুণিতক 19, 19 4 কত হবে, 19 4 হচ্ছে গিয়ে 76 টাকা। অতএব 19টি ডিমের দাম 76 টাকা, বুঝেছে? 19টি ডিমের দাম কত হবে 76 টাকা হবে। চলো পরের প্রশ্ন দেখি আমরা। দেখো বলেছে ঈশান, কি বলেছে, ঈশান বলেছে ঈশান 480 মিনিটে 240 পৃষ্ঠা পড়তে পারে, কত ঘন্টায় সে 540 পৃষ্ঠা পড়বে? তাহলে ঈশান 480 মিনিটে যায় কত পৃষ্ঠা পড়বে, 280 পৃষ্ঠা পড়তে পারে, কত ঘন্টা সে এত পৃষ্ঠা পড়তে পারবে, এটা কিন্তু আমরা ঐকিক নিয়মে করতে পারি, এটাও ত্রিরাশিকেও করতে পারি, আমরা সরাসরি ঐকিক নিয়মে করব। চলো তাহলে কি বলা হচ্ছে এখানে, কি ঘন্টার প্রসঙ্গটা আসছে, তাই ঘন্টাকে আমরা মিনিটে প্রকাশ করবো, আগে মিনিটের মানটা বের করে নিই। তাহলে 280 পৃষ্ঠা পড়ে ঈশান 240 পৃষ্ঠা, 240 পৃষ্ঠা পড়ে কত মিনিটে, 480 মিনিটে। বলো তো 480 মিনিট মানে কত ঘন্টা, তোমরা তাড়াতাড়ি করে ফেলো তো। তাহলে 240 পৃষ্ঠা পড়ে কত মিনিটে, 480 মিনিটে। তাহলে একটি পৃষ্ঠা পড়তে তার কত সময় লাগবে, তখন কীভাবে আমরা ভাগ করব, তাহলে 480/240 মিনিটে। এর বলেছে 540 পৃষ্ঠা পড়বে, 540 পৃষ্ঠা পড়তে তার সময় লাগে কত হবে, 480/240 গুণিতক 540, 0 0 কেটে দাও। আচ্ছা 24 দুগুণে 48, 2 গুণিতক কত বলা হচ্ছে 540,
5 2 শূন্য 0, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 1080, হচ্ছে 1080 মিনিট। 80 মিনিটে এখানে কিন্তু অ্যান্সার তোমাদের বলেছে কত ঘন্টায়, ঘন্টায় বলেছে। তাহলে এখানে 180 মানে কত ঘন্টা হবে, আমরা 60 দিয়ে ভাগ করব। এটা কিন্তু তোমাদের বইতে অ্যান্সার রয়েছে, কিন্তু এটা কিন্তু অ্যান্সার রয়েছে কেমন, এটা কিন্তু অ্যান্সার রয়েছে। এই অ্যান্সারটা কিন্তু 1080 মিনিট রয়েছে। তোমরা একে ঘন্টায় প্রকাশ অবশ্যই করবে। 1080কে আমরা কত 60 দিয়ে ভাগ করব, 60 দিয়ে 6 দুগুণে 12, বেশি হচ্ছে 6 একে 6, 60, তাহলে 8 বেরোলো, 8 বেরোলো, এখানে 8 নামলো, কত হবে 6 থেকে 10 থেকে 6 বাদের কত হচ্ছে 4, 48, 0, তাহলে 6 4 24, 6 48, 6 48, 4 8 48, 18 ঘন্টা, কত হবে 18 ঘন্টা, ও সরি 18 ঘন্টা পড়বে। বলে কি লিখবে, অতএব 18 ঘন্টায় ঈশান 540 পৃষ্ঠা পড়বে। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। এখানে মিনিটে চাইনি, উত্তরটা চেয়েছে কোথায়, এই ঘন্টায় চেয়েছে, সুতরাং ঘন্টা বের করতে হবে অবশ্যই তোমাদেরকে। দেখো আমি বারবার বুঝিয়ে দিচ্ছি, এখানে তোমাদের অ্যান্সারটা রয়েছে মিনিটে রয়েছে, কিন্তু এখানে প্রশ্ন চেয়েছে কি ঘন্টায় চেয়েছে। ঘন্টায় কত হবে 18 ঘন্টা, তাহলে সে 18 ঘন্টায় কী হবে, 18 ঘন্টায় ঈশান 540 পৃষ্ঠা পড়বে। বুঝেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। দেখো, অর্ক বাসে চেপে মামা বাড়ি যাচ্ছে। বাসের গতিবেগ যদি ঘন্টায় 40 কিমি হয় তবে সে 3 ঘন্টা পৌঁছায়, কিন্তু বাসটি ঘন্টায় 60 কিমি গতিবেগে যাচ্ছে, তাহলে তার মামা বাড়ি পৌঁছতে কত সময় লাগবে? আচ্ছা, বাসে মামা বাড়ি যাচ্ছে, বাসের গতিবেগ ঘন্টায় 40 কিমি, 40 কিমি ঘন্টায়, সে 3 ঘন্টা পৌঁছায়। 40 গতিবেগকে আচ্ছা প্রতি ঘন্টা 40 কিমি বেগে যদি যায়, সে 3 ঘন্টা পৌঁছাতে পারে, কিন্তু বাসটি ঘন্টায় 60 কিমি গতিবেগে যাচ্ছে, ঘন্টায় 60 কিমি গতিবেগে যাচ্ছে, তাহলে তার মামাবাড়ি পৌঁছতে কতক্ষণ সময় লাগবে? অর্থাৎ এটাকে আমরা যদি তৈরি পদ্ধতি না হলে ঐকিক নিয়মে যদি করি, এখানে 2 নম্বরের প্রশ্ন আছে, যেহেতু আমরা ঐকিক নিয়মে করে দেবো, তাহলে যায়। তাহলে অর্ক লেখো, অর্ক ঘন্টায় 40 কিমি বেগে যায়, 3 ঘন্টা পথ, 3 ঘন্টার পথ, কিন্তু 60 কিমি অর্ক ঘন্টায় 60 কিমি বেগে যেতে হলে কী করতে হবে, আমরা 1 কিমি যেতে সময় কম লাগবে, তাহলে 1 কিমি বেগে যেতে তার সময় কম লাগবে, তাই না? তাহলে গতিবেগ কমলে কী হবে, সময় অলরেডি কমে যাবে, অর্থাৎ ভাগ হবে, 3/40 হবে। 1 কিমি যেতে আরও কম সময় লাগবে, 3/4 40 সেকেন্ড ঘন্টা পথ লাগবে। তাহলে 60 কিমি পথ যেতে কিমি বেগে গেলে কত সময়ের মধ্যে পৌঁছতে পারবে? 3/40 গুণিতক 60, 0 0 কেটে দাও, 2 দুগুণে কত হচ্ছে 4, 2 দুগুণে 4, আর কত হচ্ছে আচ্ছা এক্ষেত্রে কত হচ্ছে 3 দুগুণে 6, 4 2 করো, আর 3 করো, 3 3 3 9 হচ্ছে না, সরি এক্ষেত্রে দেখো, তো এক্ষেত্রে দেখতে গতিবেগ বাড়ালে কিন্তু সময় কিন্তু কমছে। কি বলছি আমি ভালো করে বোঝো, যে গতিবেগ বাড়ছে মানে কি সময় হচ্ছে কি হচ্ছে কমছে, কেমন? মামাবাড়ির দূরত্ব কিন্তু নির্দিষ্ট করা আছে, দূরত্ব কিন্তু স্থির আছে, কিন্তু তাহলে অর্ক ঘন্টায় 40 কিমি বেগে গেলে 3 ঘন্টায় পৌঁছতে পারে। সেক্ষেত্রে গতিবেগ যদি বৃদ্ধি করা হয় সেক্ষেত্রে সময় কিন্তু কমে যাবে। এক্ষেত্রে কী হবে, 1 কিমি পথ কিন্তু এক্ষেত্রে কী হবে, গুণ হবে, কেমন? তাহলে কী হবে, ব্যস্ত সম্পর্ক হবে। তাহলে গতিবেগ বাড়লে কী হয়, সময় কিন্তু কমছে, সুতরাং গুণ হবে। তাহলে কী করবে, এটা ভুল হয়ে গেছে। দেখো, অর্ক ঘন্টায় 40 কিমি বেগে 40 কিমি বেগে যায় 3 ঘন্টার পথ, 3 ঘন্টার পথ,
তাহলে অর্ক ঘন্টায় 1 কিমি, লেখো 1 কিমি বেগে যায়। 1 কিমি গেলে কী হবে, 1 কিমি গতিবেগ কমে গেছে, সুতরাং কী হবে, পথের সময়টা কিন্তু বেড়ে যাবে। গতিবেগ কমলে সময় কিন্তু বেড়ে যাবে, অর্থাৎ কী হবে, আমাদের গুণ হবে 3 গুণিতক 40, 3 গুণিতক 40 ঘন্টা পথ। তাহলে তারপরে বলা আছে 60 কিমি যদি আবার গতিবেগ বেড়ে গেছে, এক্ষেত্রে ভাগ করতে হবে, তাহলে সময় কমে যাবে। তাহলে 60 কিমি বেগে যায় কত হবে, 3 গুণিতক 40 বাই কত হচ্ছে 60 ঘন্টার পথ, সমান কত হচ্ছে 0 0 কেটে দাও, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, কত হবে 2 ঘন্টা। তাহলে 2 ঘন্টা। তাহলে অতএব কি লিখবে, অতএব অর্ক মামা বাড়িতে যে পৌঁছতে সময় লাগবে সমান কত হবে 2 ঘন্টা, বুঝছে, 2 ঘন্টা সময় লাগবে। তো অর্কতার মামা বাড়ি পৌঁছতে ক ঘন্টা সময় লাগবে, 2 ঘন্টা। গতিবেগ যদি 60 কিমি বাড়ে কিন্তু সময় কিন্তু কমবে। মনে রাখবে, যদি গতিবেগ বাড়ে তাহলে পথের সময় কী হবে, কমে যাবে। আর দূরত্ব বাড়লে কিন্তু কমলে কিন্তু সময় বেড়ে যাবে। অর্থাৎ সময় বাড়লে গতিবেগ কমবে, আর গতিবেগ বাড়লে কিন্তু সময় কমবে। বোঝা গেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কি বলা হচ্ছে, পরের প্রশ্ন বলা হচ্ছে যে 3 দাগের রাজর্ষি 50.30 মিটার লম্বা ফিতে কেটে থেকে দুটি টুকরো কেটে নিল। টুকরো দুটির দৈর্ঘ্য যথাক্রমে 10.20 মিটার ও 11.30 মিটার। কেমন, রাজর্ষি মোট কত দৈর্ঘ্যে ফিতা কাটলো এবং কত দৈর্ঘ্যে ফিতে পড়ে রইলো। তাহলে সবগুলো এককে দেখতে পাচ্ছি মিটারই আছে, সুতরাং আমাদের বেশি কিছু কষ্ট করতে হবে না। তাহলে এই ক্ষেত্রে আমরা কী করব, রাজর্ষির ফিতের দৈর্ঘ্য সমান 50.30 মিটার। তো দুটো টুকরো কাটলো, লেখো প্রতিটি টুকরো, প্রতিটি টুকরোর দৈর্ঘ্য, প্রতিটি টুকরোর দৈর্ঘ্য যথাক্রমে 10.20 মিটার ও 11.30 মিটার। দেখো, অতএব রাজর্ষি মোট 10.20 যুক্ত 11.30 সমান কত হচ্ছে, তাহলে 21 আছে, 21.50 মিটার। তারপর হচ্ছে 21.50 মিটার, 21.50 মিটার, 21.50 মিটার দৈর্ঘ্যের ফিতা কাটলো। আর কত দৈর্ঘ্য পড়েছে, অতএব কত করবে, আগে ছিল কত হবে 50.30 মিটার, আর কেটে নিয়েছে কত, এই পরিমাণ কেটে নিয়েছে। তাহলে অতএব লিখবে 50.30 বিযুক্ত 21.50 বাদ দেবে, কত হচ্ছে, তাহলে এখানে বাদ দিলে কত হবে, এই দেখো 100 থেকে অর্থাৎ 13, 0 বদলে 0, এখানে 3 থেকে 5 বাদ যায় না, 1 ধার করো, 13 থেকে 5 বাদ দাও, 5 5 3 8, 8.8 হয়েছে, 8 বলা হচ্ছে। আর এখানে কত হচ্ছে, এখানে আছে 9 থেকে আমরা 1 বাদ দেবো, কত হচ্ছে 8, আর এখানে 4 আছে, 4 থেকে 2 বদলে কত 2, অর্থাৎ 28 দশমিক কত হচ্ছে 28.80 মিটার।
80 মিটার 28.80 মিটার কাপড় ফিতা পড়ে রয়েছে। তাহলে এত মিটার কাপড় থেকে এত মিটার কাপড় কেটে নিলে কত পড়ে দেখছে 28.80 মিটার কাপড় পড়ে রয়েছে। বুঝেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন বলা আছে ক্ষয় থেকে বিজ্ঞান প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য 20 জন শিক্ষার্থীকে স্কুলে রাখা হলো। তাহলে কতজন? 200 জন শিক্ষার্থীকে স্কুলে রাখা হয়। তাহলে বিজ্ঞান প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য কতজন পরীক্ষার্থীকে স্কুলে রাখা হয়েছে? 200 জন পরীক্ষার্থীকে স্কুলে রাখা হয়েছে। তাদের জন্য 10 দিনে খাবার মজুদ ছিল। কদিনে? 10 দিনে খাবার মজুদ ছিল। তাহলে আরও 50 জন পরীক্ষার্থী ওই স্কুলে থাকতে এলো। পরীক্ষার্থীদের ওই মজুদ খাদ্যের কতদিন চলবে? চলো এটা আমরা ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করে দেখি। তাহলে প্রথমে লিখবে গণিতের ভাষা সমস্যাটি হলো তোমরা কার মান জানতে চেয়েছে এখানে? এখানে কিন্তু দিন সংখ্যা জানতে চাইছে। তাহলে এখানে লিখবে শিক্ষার্থীর সংখ্যা ব্র্যাকেটে জন, একক কী হবে? জন হবে। তারপর বলা হচ্ছে আচ্ছা খাবারের পরিমাণ দিনে উল্লেখিত রয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা কী করবো? প্রথমে তাহলে 200 জন পরীক্ষার্থীকে স্কুলে রাখা হয়েছে, তাদের জন্য 10 দিনে খাবার মজুদ রাখা ছিল। কেমন? তাহলে প্রথমে লিখবে শিক্ষার্থীর সংখ্যা। দেখো 200 জন পরীক্ষার্থীর খাবার কতদিন চলে? 10 দিন চলতে পারে। আবার 50 জন পরীক্ষার্থী থাকতে এলো, তাহলে 200-র সঙ্গে তোমরা 50 যোগ করে দাও, কত হচ্ছে? 250। 50 জন পরীক্ষার্থীর কতদিন খাবারটা চলবে? যেটা 10 দিনে ছিল, কতজন পরীক্ষার্থীর? 200 জন পরীক্ষার্থীর 10 দিনের খাবার মজুদ ছিল। যখন পরীক্ষার্থীর সংখ্যা বেড়ে গেল, এই 10 দিনের খাবার কি থাকবে? নিশ্চয়ই কমে যাবে। এই সম্পর্ক ব্যস্ত সম্পর্ক। লিখবে অতএব পরীক্ষার্থীর সংখ্যার সঙ্গে খাবারের পরিমাণের সম্পর্ক কি হবে? দেখো এক্ষেত্রে কি হবে? ব্যস্ত সম্পর্ক হবে। কেন ব্যস্ত হবে বলতো? যেহেতু এখানে খাবারের যেখানে 200 জনের খাবার 10 দিন ছিল, সেখানে আরও সংখ্যা যদি বেড়ে যায়, আরও ছাত্র সংখ্যা যদি বেড়ে যায়, সেই খাবার তো আর 10 দিন থাকবে না, কমে যাবে। সুতরাং ব্যস্ত সম্পর্ক হয়েছে। অতএব আমরা লিখতে পারি, ব্যস্ত সম্পর্ক হলে কী হবে? যেমন থেকে তেমন গুণ করে দেবে। এই দুটো মান কিন্তু গুণ হবে। দেখো 200 জন পরীক্ষার্থীর খাবার 10 দিনে চলে। 200 জন পরীক্ষার্থীর খাবার মজুদ ছিল 10 দিনের। তাহলে একজন পরীক্ষার্থীর খাবার যদি ওই খাবার খায়, বেড়ে যাবে। তাহলে একজন যদি ওই খাবার খায়, তাহলে সেক্ষেত্রে মানটা বেড়ে যাবে। তাহলে 200-র সঙ্গে আমরা 10 গুণ করে দেব। আবার বলেছে আরও 250 জন যদি হয়, 250 জন পরীক্ষার্থীর খাবার যদি কতদিন চলবে? সমান 200 গুণিতক 10 বাই কত হচ্ছে? বাই 250। 0 কেটে দাও, 25 আসছে 200, কত হচ্ছে? সমান 8 দিনে। 8 দিনে খাবার মজুদ ছিল। তাহলে তোমরা এবার লিখবে কি? যে অতএব পরীক্ষার্থীদের ওই মজুদ খাদ্যের 8 দিন চলবে। বুঝেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা।
পরের প্রশ্ন কি বলা আছে দেখো, ক খ হয়ে গেছে। গয়ের দাগে দেখো, 40 জন লোকের 190 দিনের খাবার মজুদ আছে। 30 দিন পর 8 জন লোক অন্যত্র চলে গেল বলে যারা রয়ে গেল অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে। তাহলে কি বলা আছে, এখানে 90 দিনের খাবার মজুদ ছিল, কেমন। 40 জন লোকের 190 দিনের খাবার মজুদ ছিল, কেমন। সেখানে 30 দিন পর দেখা গেল 8 জন লোক অন্যত্র চলে গেলেন, যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যের কতদিন চলবে। তাহলে 8 জন লোক অন্যত্র চলে গেছে, কেমন। তাহলে কতজন ছিল, 40 জন ছিল, 8 জন লোক চলে গেছে, কতদিনের খাবার ছিল, 190 দিনের খাবার ছিল। 30 দিন পর দেখা গেল 30 দিন পর কিন্তু 8 জন লোক অন্যত্র চলে গেছে। এবার আমরা কী করবো, তাহলে দিনের খাবার অর্থাৎ 190 থেকে আমরা 30 বাদ দেবো, কেমন। দিয়ে বাদ দেবো, বাদ দিয়ে যে মানটা থাকবে সেই মানটা 40 দিনের জন্য লোকের খাবার খাওয়া থাকবে। 30 দিন পর দেখা গেল যে 8 জন লোক অন্যত্র চলে গেছে, 30 দিন অলরেডি হয়ে গেছে। 30 বাদে হচ্ছে 8 জন লোক অন্যত্র চলে গেছে, বাকি যার থেকে থাকলো কত হবে, 8 জন ছিল মানে 32 জন। 32 জন লোকের সেই খাবারটার কতদিন চলবে এটা আমাদের বের করতে হবে। চলো আমরা গণিতে করি। তাহলে প্রথমে লিখবে তোমরা গণিতের ভাষায় সমস্যাটি হলো, দেখো এখানে দিন সংখ্যা কতদিন চলবে অর্থাৎ খাবারের পরিমাণ দিনে আছে, সুতরাং লোক সংখ্যা দাও, এখানে লোক সংখ্যা এখানে জন, একক হবে জন, আর এবার হচ্ছে খাদ্যের পরিমাণ কি আছে, দিনে আছে, দিনে উল্লিখিত হয়েছে। তোমরা এবার কি করবে, প্রথমে যে 40 জন লোকের খাবার কিন্তু 19 দিনে মজুদ ছিল, কিন্তু 30 দিন পর চলে গেছে, সুতরাং আমরা এখানে 190 থেকে আমরা 30 বাদ দেবো, কত হচ্ছে সমান 160। 40 জন লোকের খাবার কিন্তু 160 দিনে মজুদ ছিল। তাহলে এক্ষেত্রে বলা আছে 30 দিন পর 8 জন লোক অন্যত্র চলে গেল, বাকি থাকলো যারা, অর্থাৎ 40 থেকে আমরা কি করব 8 বাদ দেবো, সমান কত হচ্ছে 32। 32 দিনের জন লোকের কত খাবার চলবে, আমরা এটা কি করব ক্যালকুলেট করব, ক্যালকুলেট করব। দেখো এবার কি সম্পর্ক স্থাপন করি, লোক সংখ্যা আর খাদ্যের পরিমাণের সঙ্গে সম্পর্ক কি আছে, দেখো অতএব লোক সংখ্যার সঙ্গে খাদ্যের পরিমাণের সম্পর্ক হচ্ছে কি বলতো, ব্যস্ত। কেন ব্যস্ত হলো, দেখো একটা নির্দিষ্ট দিনে খাবার মজুদ ছিল, যদি লোক সংখ্যা কমিয়ে আনি তাহলে দিন সংখ্যা বেড়ে যাবে, আর খাবারের পরিমাণ বেড়ে যাবে। যদি লোক সংখ্যা যদি বাড়াই সেক্ষেত্রে কী হবে, খাদ্যের পরিমাণ কমবে, অর্থাৎ কী পেলাম আমরা, ব্যস্ত সম্পর্ক পেলাম। সুতরাং আমরা লেখো 40 জন লোকের খাবার চলে কতদিনে, 160 দিনে। একজন লোকের ওই খাবার যদি একজন খায় সেক্ষেত্রে তার পরিমাণ কি বেড়ে যাবে, তাহলে 160 গুণিতক 40 দিনে, তাহলে বলা হচ্ছে তাহলে 32 জন লোকের কি হবে, 32 জন লোকের খাবার চলে কতদিনে, সমান 160 গুণিতক 40 বাই 32। এবার 16 একে 16, 16 শূন্য 0, 16 দুগুণে 32, 32 10 100, আচ্ছা 32, 16 দুগুণে 16কে 16, 16 দুগুণে 32, অর্থাৎ কত হলো 16 10 160 হচ্ছে, আর 16 দুগুণে 32, 2 40 20, কত হচ্ছে 10 গুণিতক 20, 10 20 কি 200 দিনে। তাহলে কী লিখবে, অতএব লিখবে অবশিষ্ট লোকের খাদ্য
200 দিন চলবে, ঠিক আছে, 200 দিন চলবে। চলো পরের প্রশ্ন কি আছে দেখে নিই আমরা। পরের প্রশ্ন বলা আছে 4 জন লোক প্রতিদিন 6 ঘন্টা কাজ করে 14 দিনে একটি কাজ শেষ করতে পারে। 7 জন লোক প্রতিদিন 3 ঘন্টা করে কাজ করলে কত দিনে কাজটি শেষ করতে পারবেন? এটা আমরা ত্রৈমাসিক পদ্ধতিতে নির্ণয় করব। চলো আমরা এই গণিতটা সম্পূর্ণ সমাধান করি। প্রথমে তোমরা করবে গণিতের ভাষা সমস্যাটি হলো লোক সংখ্যা জনে লিখবে আর সময় ঘন্টায় লিখবে, দিন সংখ্যা লিখবে। দেখো এখানে 4 জন লোক প্রত্যহ 6 ঘন্টা করে যদি কাজ করে 14 দিনে, তাহলে 7 জন লোক প্রত্যহ 3 ঘন্টা করে কাজ করলে কত দিনে করবে জিজ্ঞাসা ছিল। দেখে সম্পর্ক কী হলো, লোক সংখ্যা স্থির রেখে সময়ের সঙ্গে দিন সংখ্যার সম্পর্ক কী হলো, ব্যস্ত সম্পর্ক। আবার সময় স্থির রেখে লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার সম্পর্ক কী হলো, ব্যস্ত সম্পর্ক। দুটো কিন্তু ব্যস্ত সম্পর্ক আছে, এই দুটো কিন্তু ব্যস্ত সম্পর্ক আছে। লোক সংখ্যা স্থির রাখো সময়ের সঙ্গে দিন সংখ্যা, অর্থাৎ সময় যদি বাড়ে দিন কমবে বা দিন বাড়লে সময় কমবে, সুতরাং হিসাব সম্পর্কে ব্যস্ত সম্পর্ক। আবার সময় স্থির রাখো, লোক সংখ্যা যদি আমরা বাড়াই কী হবে, কমায়, সেক্ষেত্রে দিন সংখ্যাও কী আছে বাড়বে, অর্থাৎ এটা যদি কমে এটা বাড়বে, অর্থাৎ ব্যস্ত সম্পর্ক। এক্ষেত্রে আমরা পেয়েছি ব্যস্ত সম্পর্ক। অর্থাৎ কী লিখবো, 4 জন লোক রোজ 6 ঘন্টা কাজ করে 14 দিনে, আর 4 জন লোক রোজ 1 ঘন্টা কাজ করে কত হবে, 16×4। আর একজন লোক রোজ 1 ঘন্টা কাজ করে কত হবে, 16, 14×6×4। আর বলা আছে একজন লোক 3 ঘন্টা করে যদি প্রত্যহ কাজ করে, সেক্ষেত্রে কী হবে, নিশ্চয়ই সময় বাড়বে, অর্থাৎ কি সরল সম্পর্ক 3 দিয়ে আমরা কী করব, ভাগ করব। আবার 7 জন লোক রোজ 3 ঘন্টা করে যদি কাজ করে, 3 ঘন্টা করে যদি কাজ করে, সেক্ষেত্রে 14×6×4/3×7 এটা করলাম। 2 দুগুণে 4 বেরোলো, আর 4 4 16, 16 দিনে করতে পারে কাজটি, 16 দিনে তারা শেষ করতে পারে কাজটি, তারা 16 দিনে শেষ করতে পারবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন বলা আছে মধ্যে থেকে একটি আয়তাকার খেলার মাঠে পরিসীমা বলা হচ্ছে 212 মিটার এবং দৈর্ঘ্য 62 মিটার। দৈর্ঘ্য হচ্ছে 62 মিটার, ওই মাঠটির ক্ষেত্রফল কত? তাহলে পরিসীমা দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থটা বের করলে কি পরিসীমা ক্ষেত্রফল বের করে নিতে পারবো। পরিসীমা দেওয়া আছে আর দৈর্ঘ্য আছে আর প্রস্থটা বের করবো, এক্ষেত্রে কোন সূত্র না, আয়তাকার খেলার মাঠের পরিসীমা, আয়তার ক্ষেত্রে পরিসীমা সূত্র দিয়ে আমাদেরকে গণিতটা করতে হবে। তাহলে চলো এক্ষেত্রে আমরা গণিতটা করি যে লেখো প্রদত্ত কি আছে, প্রদত্ত আয়তাকার মাঠে খেলার মাঠের পরিসীমা সমান, পরিসীমা সমান কত দেওয়া হয়েছে, পরিসীমা দেওয়া রয়েছে 212 মিটার, 212 মিটার। আর দৈর্ঘ্য কত দেওয়া রয়েছে, 62 মিটার। তাহলে অতএব ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফলটা আমরা পরিসীমা যেহেতু পেয়েছি, পরিসীমা পেয়েছি আর দৈর্ঘ্য পেয়েছি, এক্ষেত্রে প্রস্থ বের করতে হবে। অতএব প্রস্থ কত হবে, প্রস্থ এখানে দেওয়া নেই, প্রস্থটা বের করলে তবে গিয়ে তো আমরা ক্ষেত্রফল বের করতে পারবো। দৈর্ঘ্য গুণিত প্রস্থ হলে আয়তার ক্ষেত্রে খেলার মাঠের ক্ষেত্রফল বের করতে পারবো, দৈর্ঘ্য গুণিত প্রস্থ হয়। এক্ষেত্রে কিন্তু পরিসীমা দৈর্ঘ্য আছে, প্রস্থ দেওয়া নেই, সেক্ষেত্রে আমরা কী করবো, আমরা জানি 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ সমান কি হয়, পরিসীমা। তাহলে বা মানটা বসিয়ে দিই, 2 গুণিতক কি মান দেওয়া আছে, দৈর্ঘ্যের মান দেওয়া আছে 62 দেওয়া আছে, যুক্ত প্রস্থ দেওয়া আছে, সমান পরিসীমা, বা 62 যুক্ত প্রস্থ সমান, এর পরিসীমার মানটা কত ছিল, 212 ছিল, 212 ছিল, 212 ছিল। তাহলে আমরা কী করবো, 212/2 সমান কত হবে, 2 একে 2, 2 শূন্যে 0, 2 6 12, 106। বা প্রস্থ সমান কত হচ্ছে, প্রস্থ সমান 106 বিযুক্ত 62, বা প্রস্থ ইকুয়ালস টু কত হবে, 106 থেকে 62 বাদ দাও,
4 হবে, আর 10 থেকে 6 বাদ দিয়ে কত হচ্ছে 4 হবে, 44 হবে। তাহলে প্রস্থ কত পেলাম আমরা? প্রস্থ পেলাম 44 মিটার পেলাম। কত পেলাম? 44 মিটার। বুঝছে? তাহলে আমরা পূর্বে ছিল দৈর্ঘ্য ছিল, তাহলে প্রস্থ কত বেরোলো? 44 মিটার বেরোলো। 44 মিটার বেরোলো। তাহলে এই ক্ষেত্রে আমরা কি ক্ষেত্রফল বের করতে পারি? অতএব মাঠের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ। দৈর্ঘ্য ছিল 65 গুণিত প্রস্থ কত ছিল? 44 বর্গ মিটার। এক্ষেত্রে উত্তরটা কত হবে? এক্ষেত্রে উত্তর হবে 62 সঙ্গে 44 তোমরা গুণ করে দাও, গুণ করলে কত হবে? 2728 বর্গ মিটার। তাহলে অতএব কি পেলাম? অতএব আয়তাকার খেলার মাঠে লিখবে, অতএব আয়তাকার খেলার মাঠের ক্ষেত্রফল কত হচ্ছে? 2728 বর্গ মিটার। কেমন? চলো পরের প্রশ্ন কি আছে দেখে নিই আমরা। পরের প্রশ্ন দেওয়া আছে, একটা সরল দেওয়া আছে, দেখো একটা সরল নির্ণয় করতে বলা হচ্ছে। সরল দেওয়া আছে একটা, সরল করো 16, এই সরলটা দেওয়া আছে, এই সরলটা আমরা করে ফেলছি। দেখো দেওয়া আছে সরলটা যে 16 তৃতীয় বন্ধনী 8 বিযুক্ত দ্বিতীয় বন্ধনী 5 বিয়োগ 2 প্রথম বন্ধনী 2 বিয়োগ 1 যোগ 2, সরি 1। তাহলে এখানে কি 2 বিযুক্ত 1-এর মাথায় রেখা বন্ধনী আছে, এর কাজটা কিন্তু আগে করতে হবে, সেটা আমরা জানি। সমান 16 তৃতীয় বন্ধনী দাও 8 বিয়োগ দ্বিতীয় বন্ধনী দাও 5 বিয়োগ 2, আচ্ছা অফ বা এর, এখানে অফ বা এর হবে 2 থেকে 1 বাদ কত হচ্ছে 1 যোগ 1, প্রথম বন্ধনী ক্লোজ করো, দ্বিতীয় বন্ধনী ক্লোজ করো, তৃতীয় বন্ধনী ক্লোজ করো, সমান 16 তৃতীয় বন্ধনী 8 বিয়োগ 5 বিয়োগ 2 অফ 2, দ্বিতীয় বন্ধনী ক্লোজ করো, তৃতীয় বন্ধনী ক্লোজ করো, সমান 16 তৃতীয় বন্ধনী 8 বিয়োগ 5 বিয়োগ 4, তৃতীয় বন্ধনী ক্লোজ করো, সমান 16 8 বিয়োগ 5 থেকে 4 বাদ কত হচ্ছে 1, ক্লোজ করো, সমান 16 গুণিত কত হচ্ছে 8 থেকে 1 বাদ কত হচ্ছে 8 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে 7, কত হবে? আমরা এবার কি করব? গুণ করব। কত করব? 16 সাথে কত হবে? 112, 7 6 42, অর্থাৎ 112। উত্তর কত হবে? 112। এটা হচ্ছে তোমার সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন কি আছে দেখে নিই আমরা। চারিদিকে দিয়েছে, দেখো চারিদিকে ত্রিভুজ কাকে বলে? একটি ত্রিভুজ অঙ্কন করে বাহু, কোণ, শীর্ষবিন্দুগুলি চিহ্নিত করে ত্রিভুজ কাকে বলে তোমরা অবশ্যই লিখতে পারবে। প্রথমে ত্রিভুজ কাকে বলে আমরা জেনে নিই। দেখো ত্রিভুজ লিখবে যে ত্রিভুজ হলো তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ একটি ক্ষেত্র, যার রেখাংশগুলি একে অপরের সাথে তিনটি বিন্দুতে মিলিত হয়। এই তিনটি বিন্দুকে ত্রিভুজের শীর্ষবিন্দু বলা হয় এবং রেখাংশগুলি হলো
ত্রিভুজের বাহু, ত্রিভুজের বাহু, বুঝেছে? এবার যদি একটা ত্রিভুজ অঙ্কন করো, ধরো এটা একটা ত্রিভুজ, ত্রিভুজ নামকরণ করো এ বি সি। এখানে প্রশ্ন দেওয়া ছিল যে একটি ত্রিভুজ অঙ্কন করে তার বাহু কোণ শীর্ষবিন্দু চিহ্নিত করো। তাহলে বাহু কি হলো, তাহলে লিখবে এবার যে ত্রিভুজের চিত্র অঙ্কন করে দেওয়া হয়েছে। তাহলে এখানে কী করবে, বাহু কী হবে, তাহলে বাহুগুলো কোনগুলো হবে, বাহু সমান এ বি একটা বাহু, এ বি, বিসি আর এসি, তিনটি বাহু। এরপর আছে কোণ, তিনটি কোণ পাবো, তিনটি কোণকে কী পাবো, এ এ কোণ একটা পাবো, অর্থাৎ বি এ সি কোণ বা এ বি সি কোণ একটা পাবো। তাহলে এ বি সি কোণ একটা পাবো, আর দ্য বি কোণকে সূচিত করছে এই কোণটা পেলাম। এই কোণটাকে যদি আমরা নামকরণ করি কীভাবে করবো, এ বি সি কোণ। আবার যদি এই কোণটাকে নামকরণ করি কীভাবে করবো, বি সি এ কোণ, বি সি এ কোণ। আর একটা কোণ আছে এই কোণটা, এই কোণটাকে নামকরণ করলে কী হবে, বি এ সি কোণ, এবে বি এ সি কোণ। তিনটি কোণের নাম পেয়ে গেলাম, আমরা চিহ্নিত করলাম। এবার শীর্ষবিন্দু, কটা শীর্ষবিন্দু পেলাম, তিনটি শীর্ষবিন্দু পেয়েছি, এ বি সি শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু ই পেলাম, এ পেলাম, বি পেলাম আর সি পেলাম, তিনটি শীর্ষবিন্দু পেলাম, বুঝেছো? এইভাবে তোমরা ছবি করে সুন্দর করে সাজিয়ে দেবে। চলো এরপরে কি বলেছে, এর বলা আছে বৃত্ত কাকে বলে। বৃত্ত কাকে বলে, একটি বৃত্ত অঙ্কন করে তার কেন্দ্র, ব্যাস, ব্যাসার্ধ যা চিহ্নিত করো। চলো আমরা প্রথমে বৃত্তটা জেনে নিই। চলো বৃত্তের সংজ্ঞায় লেখো যে বৃত্ত হলো, লেখো বৃত্ত হলো, বৃত্ত হলো একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে বিন্দু থেকে সমান দূরত্বে এবং একই সমতলে অবস্থিত সকল বিন্দুসমূহের সমষ্টি। বুঝছে? এটা হচ্ছে তোমাদের বৃত্তের সংখ্যা। এবার একটা বৃত্ত যদি অঙ্কন করবে, যদি একটা বৃত্ত অঙ্কন করো, তার কেন্দ্র এইটা কি বলেছে, তার কেন্দ্র কি আছে, তোমরা নামকরণ করো ও, এটা হচ্ছে কেন্দ্র। ব্যাস লেখো, কেন্দ্র বরাবর একটা ব্যাস অঙ্কন করো, অর্থাৎ এ বি নামকরণ করো। এবার বলেছে যা যদি দেখো বৃত্তের যে কোনো একটা অংশের পরিধি বরাবর একটা রেখা অঙ্কন করো। এবার এখান থেকে আমরা কি কি পাবো, কেন্দ্র হবে ও, কেন্দ্র হচ্ছে ও, আর হচ্ছে ব্যাস হবে কি, ব্যাস হবে কি হবে এ বি ব্যাস, আর ব্যাসার্ধ হবে এ ও অথবা ও বি, দুটো ব্যাস পাচ্ছে। এখান থেকে এই পর্যন্ত একটা ব্যাস যেমন হবে, এখান থেকে এই পর্যন্ত একটা ব্যাস পাবো। এরপর যেটা যেখানে চিহ্নিত করেছি এখানে সিডি দিয়ে দাও, তাহলে সিডি হচ্ছে জ্যা। বুঝেছে? তাহলে চলো আমরা দেখলাম বৃত্ত কাকে বলে, বৃত্তের চিত্র অঙ্কন করে তার বিভিন্ন অংশ আমি চিহ্নিত করলাম। তারপরে দেখো, তারপর আছে বৃত্ত হয়ে গেছে, তাহলে বাহুভেদে ত্রিভুজের প্রকারভেদগুলি চিত্র সহ বর্ণনা করো। দেখো বাহুভেদের আমি একটু সামথিং করে দিচ্ছি, তোমরা অবশ্যই লেখার চেষ্টা করবে। লিখবে বাহুভেদে, লেখো বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার।
এক হচ্ছে সমবাহু ত্রিভুজ, দুই হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, তিন হচ্ছে বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। এবার আমি সংজ্ঞাগুলো বলে দিচ্ছি, তোমরা অবশ্যই মন দিয়ে শোনো, আবার শুনে লিখে নিতে পারো, অসুবিধা নেই। দেখো সমবাহু ত্রিভুজ কাকে বলে আমি বলছি, যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে আমরা সমবাহু ত্রিভুজ বলবো। আবার সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলবো না, যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হবে। আর বিষমবাহু, যে ত্রিভুজের তিনটি বাহু অসমান তাকে সেই ত্রিভুজকে আমরা কি বিষমবাহু ত্রিভুজ বলবো। এবার সমবাহু ত্রিভুজ মানে তিনটি বাহু সমান হতে হবে। দেখো এই যে তিনটি বাহু ত্রিভুজের তিনটি বাহু বলা আছে, এই তিনটি বাহু কি সমান হতে হবে। এবার কি সমদ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তাহলে এই দুটি বাহু সমান, এই দুটি বাহু সমান। আর বিষমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের তিনটি বাহুই অসমান, এই বাহু আর এই বাহু কোনোগুলো সমান নয়, সুতরাং একে কী বলা হচ্ছে, বিষমবাহু ত্রিভুজ বলা হচ্ছে। বুঝেছে? এভাবে তোমরা চিত্র দিয়ে তোমরা এই সংজ্ঞাটা নির্ণয় করবে। ঠিক আছে? পরে দেখো যে কোণ ভেদে ত্রিভুজের প্রকারভেদগুলি চিত্রসহ বর্ণনা করো। কোণ ভেদে দেখো, কোণ ভেদে ত্রিভুজ হবে গিয়ে, কোণ ভেদে ত্রিভুজ হবে তিন প্রকার। কোণ ভেদে ত্রিভুজ কি হয়, কোণ ভেদে ত্রিভুজও তিন প্রকার হয়। কোণ ভেদে ত্রিভুজ তিন প্রকার। এটা হচ্ছে কোণ ভেদে, বুঝেছে? তাহলে কোণ ভেদে ত্রিভুজ কি হচ্ছে, তিন প্রকার হচ্ছে। তাহলে এক হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, দুই হচ্ছে সমকোণী ত্রিভুজ, আর তিন হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ। তিন নম্বর হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। তাহলে এবার আমরা চিত্রটা অঙ্কন করি বা সংজ্ঞা, বা যে ত্রিভুজে তিনটি কোণ সূক্ষ্মকোণ কি বলবে, যে ত্রিভুজের তিনটি কোণ সূক্ষ্মকোণ অর্থাৎ 90 ডিগ্রির কম সেই সমস্ত কোণকে কি বলা হয়, সূক্ষ্মকোণী ত্রিভুজ বলা হয়। আর সমবাহু ত্রিভুজ এক প্রকার সূক্ষ্মকোণী ত্রিভুজ, বোঝা গেছে? যে ত্রিভুজের তিনটি কোণ সূক্ষ্মকোণ কি বলবে, যে ত্রিভুজের তিনটি কোণ সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলা হবে। আবার সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। একটি কোণ সমকোণ মানে 90 ডিগ্রি, হয়েছে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। আর স্থূলকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ অর্থাৎ 90-এর বেশি আর 180-র কম, সেই ত্রিভুজকে কী বলা হয়, তোমার স্থূলকোণী ত্রিভুজ। ধরো এই কোণটার মান হচ্ছে 120 ডিগ্রি, তাহলে 120 ডিগ্রি কোণ হচ্ছে স্থূলকোণ। যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ সেই ত্রিভুজকে কী বলা হবে, স্থূলকোণী ত্রিভুজ বলা হবে। বোঝা গেছে? তাহলে এবার আমি তোমাদের 5 নম্বর মডেল স্কুলটা আজকে সম্পূর্ণ সমাধান করেছি। আর এই সমস্ত প্রশ্ন যে আলোচনা করছি, কোনো কিছু অসুবিধা হলে বা যাচাই থাকলে অবশ্যই তোমরা ভালোভাবে কমেন্ট করো। কাউকে অযথাভাবে কোনো উচ্চবাচ্য কথা বলো না। যে প্রশ্ন বা যেটা বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি তার যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবো। কেমন? চলো আজকে এই পর্যন্ত, তোমাদের সঙ্গে দেখা হবে আমার পরের ভিডিওতে।